নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ জনবান্ধব প্রশাসন করতে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেশে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বাড়ালো আইন শৃঙ্খলা বাহিনী, সচেতনতার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর, নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট, ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। এবং যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের লাশ উদ্ধার, খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার। নাহিদা বৃষ্টির খোঁজ না মিললেও বেঁচে নেই দাবি ভাইয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সাধারণ মানুষের প্রত্যাশিত কল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রতিফলনই বর্তমান সরকার। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করেন সরকার প্রধান। দক্ষ ও জনবান্ধব প্রশাসন করতে নিয়োগ ও পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামায়াত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা তার। 1 মে মহান শ্রমিক দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান মির্জা ফখরুল। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 1 মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমরা
এখানে মিলিত হতে পারে। গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি যে আজকে বিভিন্নভাবে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা, আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। এখনো আবার দেখেন যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্র রাজনীতিতে এই ধরনের যে একটা অবস্থা তৈরি করার যে প্রচেষ্টা করা হচ্ছে, আমরা তারও নিন্দা জানাচ্ছি। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে, এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। দেশ ও দেশের রাজনীতি নিজের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় নিয়ে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ তার। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। বক্তব্যে উঠে আসে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবি জানান তারা। আমরা জুলাইয়ে এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার বদল হবে না, বরং এই ক্ষমতার যে স্বৈরাচার বানানোর যে পদ্ধতি, যে সিস্টেম, যে আমলাতন্ত্র, যে একচ্ছত্র স্বৈরাচার তন্ত্র, এটি বদল হবে। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। 24-এর অভ্যুত্থানের পর এই প্রথম জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে এত বড় সমাবেশ করলো কোনো রাজনৈতিক দল। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
পুলিশ সদর দফতর থেকে জারি করা জঙ্গি হামলার সতর্কবার্তার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সম্ভাব্য হামলার আশঙ্কা মোকাবেলায় কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। জেমসন মাহবুবের প্রতিবেদন। সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব ইউনিটকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আজকে আমাদের সংবাদ জঙ্গি দমনে কাজ করা টিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। মতিঝিল জোনের উপকমিশনার জানান, কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশের প্রোটেকশন বিভাগ। জঙ্গি হামলার আশঙ্কা মোকাবেলায় তাদের চাহিদা মতো যে কোনো পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক, বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করা হচ্ছে প্রোটেকশন ডিভিশন। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, কোনো বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। চিঠি জারি হলো, এর মধ্যে তো সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হবে। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না, বা সাবেক সদস্যদের মধ্যেও যদি কারো মধ্যে এই ধরনের অগণতান্ত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে, তিনিও সতর্ক থাকবেন। পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেরও পরামর্শ বিশ্লেষকদের। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণ প্রসঙ্গ। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 1300। নতুন সংখ্যা। হাম সংক্রমণের পর অনেক শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এতে কাজ করে না কোনো অ্যান্টিবায়োটিক, যা আরও জটিলতা বাড়াচ্ছে বলে জানান চিকিৎসকরা। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ প্রতিবেদন। সাইপান নামটা ছোট, কিন্তু ওর লড়াইটা পাহাড় সম। 1 মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও 20 এপ্রিল থেকে রাজধানী শিশু হাসপাতালের এই শয্যায় হামের সঙ্গে লড়াই করছে 8 মাসের এই ছোট্ট প্রাণ। শ্বাসকষ্ট বাড়ায় দেয়া হয়েছে অক্সিজেন। শুধু স্যালাইনের উপরে ওর শ্বাসকষ্ট সব বেশি না, এই জন্য যদি ওষুধ খায়, যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। সাইপান একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখনও নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড, তিল ধারণের জায়গা নেই। টাইফয়েড, জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি ট্রিটমেন্ট দিছে না, পরে ছিট দিব। ভর্তি লাগছে, কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো, মানে এই বাচ্চা নিয়ে কোন দিকে যাবো? নিয়ে আসছি সকাল প্রায় 7টার আগে। এমার্জেন্সিভাবে ভর্তি করার পরে ওরা আমাদের দেখছে 8:30 বাজে ডক্টর। এখন সিট নাই, সিট না থাকার কারণে এরা বলছে আরও অপেক্ষা করতে। সর্দি কাশি ছিল, তারপর অন্য জায়গায় ডক্টর দেখাইছি, উনি বলছিল হাম হয়েছে, তখন শিশু হাসপাতালে নিয়ে আসছি। তবে আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাই ডোজ অ্যান্টিবায়োটিক, যার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। অ্যাডিনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। করণীয় আমাদের ওইটাই, আইসোলেশন। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়োক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। এটাও কিন্তু খুব একটা কিউরেবল না। পরবর্তীতে নিউরোলজির আন্ডারে থেকে হয়তো কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করব। হামের পর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতেই শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। তড়িঘড়ি করে টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেওয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালেও সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপ প্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। রাজধানীর পাম্পগুলোতে ভিড় কমেছে, ফুয়েল পাস থাকায় শৃঙ্খলা ফিরেছে বলে মনে করছেন গ্রাহকরা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম ও গণপরিবহনের ভাড়া সমন্বয় করেছে সরকার। জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে কমতে শুরু করেছে যানবাহনের সারি, কমেছে অপেক্ষার প্রহর। ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়েই মিলছে চাহিদা অনুযায়ী তেল। ফুয়েল পাস চালু করায় বিষয়টি সহজ হয়েছে বলে মনে করছেন চালকরা, তবে যাদের পাস নেই তারা পড়ছেন বিড়ম্বনায়। কিছুটা কমেছে, আজকে অফ ডে তো, শুক্র শনিবার তো
হয়তো যাদের অফিস নাই তারা তেল নিচ্ছে। আমরা সকাল 8টা বাজে আগে সিরিয়াল নিচ্ছি, মনে করেন দেখা গেছে হাইস 1 ঘন্টা 1 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়েছে। সবসময় আমাদের এইভাবে তেল নেওয়া আসলে সম্ভব না, আমরা এর থেকে মুক্তি চাই। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে IMF এর কোনো চাপ নেই। পাচার বন্ধ ও ভর্তুকি কমাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমি IMF এর চাপ মনে করিনি। আমি বলছি আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্যাস চালিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীর দুর্ভোগ অটোরিকশা প্রধান সড়কে চলাচল বন্ধের চেষ্টা করবে সরকার। প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তরুণদের প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। বাণিজ্য সম্প্রসারণে সব প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এদিকে 2031 সালের মধ্যে ইউরোপে 10 লাখ জনশক্তি রপ্তানির মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। লোকের জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে বিশাল সম্ভাবনা। দেশের উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগাতে নানা বিষয়ের উপর জোর দিচ্ছে সরকার। বিভিন্ন সভা কর্মশালায় প্রধানমন্ত্রীর নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। আমাদের সামনে এখন 3টি শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইউরোপে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে এক কর্মশালায় ভ্যাকসিনেশন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বায়োটেকনোলজির যথাযথ ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। জোর দেন প্রায়োগিক শিক্ষার উপর। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছি এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, সামগ্রিক উন্নয়নে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়াগুলো সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। Policy without execution means nothing. So we need to have the right policy, we need to have the governance, we need to have the partnership, private, public and academic partnership. দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছেন বলে জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দেশের 90% মানুষকে পর্যায়ক্রমে 5G সেবার আওতায় আনতে চায় সরকার। ক্রয় ক্ষমতা বিবেচনায় স্মার্টফোনের দাম 2 থেকে 2,500 টাকায় নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বলেন, জনগণের জন্য ন্যূনতম 100 Mbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে। খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই টেলিকম পলিসি সংশোধন করা হবে বলেও জানান তিনি। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ফোন ব্যবহার করছেন 18.5 কোটির বেশি সিম কার্ডধারী। মোবাইলে 100 টাকা রিচার্জে সরাসরি 38 টাকা সরকারকে রাজস্ব দেন একজন গ্রাহক, অথচ পয়সা খরচ করেও কথা বলাই কিংবা ইন্টারনেট ব্যবহারে পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। যা নিয়ে আক্ষেপ করলেন খোদ প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীতে টিআরএনবি আয়োজিত সেমিনারে উপদেষ্টা জানান, টেলিকম সেবা সহজলভ্য করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আমাদের চিপেস্ট স্মার্টফোন হলো 8,999 টাকা, 9,000 থেকে 10,000। বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, মোবাইল অপারেটরের সাথে কথা বলছি। আওয়ার টার্গেট যে ডিভাইস কস্ট 2,500 থেকে 3,000 টাকাতে নিয়ে আসা। মোবাইল সেবায় খরচ সাশ্রয় করতে তরঙ্গের দাম আরও কমানোর দাবি জানায় অপারেটররা। মোবাইল অপারেটররা কত অন্যায় করে, নন কমপ্লায়েন্ট কাজ করে, বাট চুরি, এটা আসলে শুনতে একটু খুব খারাপ লাগে।
আমরা আর চোর বা এই ধরনের কথা না বলি। পলিসির মাধ্যমে অন্তর্বর্তী সরকার টেলিকম ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা। একটা আইসিএক্স তার রেভিনিউর 50% অর্ধেক শেয়ার করে ডাইরেক্টলি বিটিএসের সাথে। একটা মোবাইল অপারেটর তো মাত্র 5.5% রেভিনিউ শেয়ার করে। পলিসি যে অবস্থায় আছে যদি এভাবে চলে তাহলে দেশে আসলে বিদেশিদের একচ্ছত্র আধিপত্য কায়েম হবে। খুব দ্রুততার সাথে ইলেকশনের ঠিক 2-3 দিন আগে এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে তারা কি করতে চেয়েছেন আমি জানি না। এ সময় দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষা দিয়ে টেলিকম নীতিমালা সংশোধনের আশ্বাস দেন নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে উমরাহ পালনে ব্যস্ত সময় পার করছেন হাজিরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে ইবাদত বন্দেগীতে মগ্ন তারা। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। একদমই কাছেই আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা এবং অপর উমরার মাঝামাঝি যে সময়টা আছে এই সময়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে, আল হুজ্জাজু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহি, যে যারা হাজি আছে এবং যারা উমরা পালনকারী আছে তারা আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন যারা উমরা যাত্রী আছে। তো এখন হজের আরও 1 মাস বাকি আছে। যারা আগত হজ যাত্রী আছে তারা এখন উমরা পালনে ব্যস্ত আছে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় 84টি ফ্লাইটে মোট 33,730 জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে পৌঁছেছেন। এবং আমরা জানি যে গত 18 এপ্রিল এই হজ ফ্লাইটটি শুরু হয়েছে এবং 18 এপ্রিল হজ শুরু হয়েছে আর 21 মে পর্যন্ত এই হজ যাত্রার ফ্লাইটগুলো চলবে এবং আগামী 30 মে আবার ফিরতি ফ্লাইট শুরু হবে এবং 30 জুন পর্যন্ত এই ফ্লাইটগুলো চলবে। তো এখন পর্যন্ত যারা হজযাত্রী বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অবশ্যই এই গরমের মধ্যে ছাতা ব্যবহার করে এবং নর্মাল পানি খুব বেশি পান করে। এবং এখানে যারা হজযাত্রী আছে তাদের জন্য একটি অস্থায়ী ক্লিনিকের ব্যবস্থা করা আছে। যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা প্রতিদিন প্রায় 100 থেকে 150 হজযাত্রী এখানে ক্লিনিকে চিকিৎসা সেবার জন্য আসছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে ফ্রিতে ওষুধ এবং প্রেসক্রিপশনের ব্যবস্থা আছে। তাদেরকে সব ধরনের ব্যবস্থাপনা এখান থেকে করা হচ্ছে এবং অনেকেই কিন্তু হারিয়ে যাচ্ছেন। তো হারানো যারা ব্যক্তি আছে তাদের জন্যও কিন্তু একটি পথ হারানো হাজিদের একটি ডেস্ক আছে। এখানে যখন পৌঁছে দেওয়া হয় তাদেরকে হজ কর্মীদের মাধ্যমে তারা যেখানে অবস্থান করছেন সেখানে তাদেরকে পৌঁছে দেয়। তো এভাবেই মক্কার যে হজ অফিস আছে তারা নানা ধরনের সুযোগ সুবিধা নানা ধরনের কর্মতৎপরতার মাধ্যমে তাদের কাজগুলো পরিচালনা করে যাচ্ছেন। তো হজের এই সফরে আল্লাহ তাআলার মেহমানরা বাংলাদেশ থেকে যারা এসেছেন, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যারা এসেছেন তারা দোয়া, মুনাজাত এবং তাওয়াফ, উমরাহ পালনের মাধ্যমে তারা সময়গুলো অতিবাহিত করছেন। এ ছিল মক্কার হজ অফিসের সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পবিত্র মক্কা নগরীতে। চট্টগ্রামের লালদিঘির মাঠে চলছে 117তম ঐতিহাসিক জব্বারের বলি খেলা। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। একেবারে ফাইনাল খেলা চলছে, তুমুল লড়াই চলছে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। গতবারে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ রাশেদ বলি এবং বাঘা শরীফ দুইজনেই কিন্তু কুমিল্লার দুই বলির মধ্যে কিন্তু এখন ফাইনাল খেলা চলছে। কিছুক্ষণ খেলা চলার পর কিন্তু এখন তারা একটু কৌশল নিচে এখন আমরা দেখতে পাচ্ছি। আবারও কিন্তু তারা সেই কুস্তি খেলায় বলি খেলায় অংশ নিয়েছেন। এখন তো 20 মিনিট ধরে এই দুই বলির মধ্যে চলছে ফাইনাল খেলা। এখান থেকেই যে জয়ী হবে সে ফাইনাল হবে, সেই চ্যাম্পিয়ন হবে। গতবারে কিন্তু এই দুই বলি ফাইনাল খেলা অংশ নিয়েছিলেন, কিন্তু বাঘা শরীফ গতবার জয়ী হয়েছিলেন। দুজনের বাড়ি কুমিল্লা। জানিয়ে রাখি এই যে মঞ্চ বালি আর বাঁশ দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে, এটি 6 ফুটের একটি মঞ্চ।
এবং এখানে 108 জন বলি কিন্তু লড়াই করছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য 1909 সালে আব্দুল জব্বার সৌদকার যে বলি খেলার প্রচলন শুরু করেছিলেন সেটি এখনো রয়েছে। এটি কোনো বলি খেলা না, এটি হচ্ছে পরাধীনতার শৃঙ্খল ভাঙার এবং শৃঙ্খল ভেঙে মানসিক ও শারীরিকভাবে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা সেই লড়াই প্রতি বছর চট্টগ্রামের এই লাল দিঘির মাঠে হয়ে থাকে। এই বলি খেলা উপলক্ষে আশেপাশে এলাকা জুড়ে প্রায় 1 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলা বসেছে। দূর দূরান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো রয়েছে, 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার, নোয়াখালী জেলা এবং কুমিল্লা লক্ষ্মীপুর জেলা থেকে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। লাখো মানুষের সমাগম হয়েছে এই বলি খেলায় লেখার জন্য কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা দুপুর 2টা থেকে এখানে দেখতে পেয়েছি। লাখো জনতার ভিড় এখানে 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মানুষের উৎসুক জনতার ভিড়। বিভিন্ন গাছ, ভবন এবং বিভিন্ন ভবনের উপরে উঠে কিন্তু খেলা দেখার জন্য মানুষ অংশ নিয়েছেন, মানুষ এসেছেন এবং আমরা কিছুক্ষণ পরে আসলে জানতে পারবো আজকের এই ফাইনাল খেলার চ্যাম্পিয়ন কে হচ্ছে। গতবারের যে সুদ আসলে শাহেদ বলি নিতে পারছেন কিনা, কারণ গতবার শাহেদ বলিকে হারিয়ে এ বাঘা শরীফ যে সবুজ প্যান্ট পরেছেন সেই জয়ী হয়েছিলেন এবং লাল প্যান্ট যে পরেছে সেই পরাজিত হয়েছে। এবার হয়তো সে সবুজ এবং দেখার বিষয় আসলে কে জয়ী হচ্ছে। আমরা যতটুকু জেনেছি 2 জনের বাড়ি হচ্ছে কুমিল্লা, 2 জনে এসেছেন। 108 জন বলি এ বলি খেলায় অংশ নিয়েছেন এবং এই যে কুস্তি মল্লযুদ্ধ বলা হয়েছে, যেটা কুস্তি খেলা বলা হচ্ছে এবং বলি খেলা হচ্ছে, এটি ফাইনাল খেলার কে জয়ী হবে, কে চ্যাম্পিয়ন হবে সেটির জন্য কিন্তু আমাদের হয়তো কয়েক মিনিট অপেক্ষা করতে হতে পারে। তো সব কিছু মিলিয়ে যেটি বলা হয় ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা একেবারে শেষ মুহূর্তে, কিছুক্ষণ পরে হয়তো 2 মিনিট পরে কিন্তু চ্যাম্পিয়ন যে হবে তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। সেশন জট কমাতে চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে 2027 সালের এসএসসি পরীক্ষা। একইভাবে এগিয়ে আনা হবে এইচএসসি পরীক্ষাও। সচিবালয়ে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলি নীতিমালার আওতায় আনা হচ্ছে বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীদের স্কুলগণ্ডি পেরোনোর এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে 21 এপ্রিল থেকে, আর এইচএসসি শুরু হবে 2 জুলাই থেকে। অথচ দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে হতো এইচএসসি পরীক্ষা শুরু। তবে করোনা মহামারী ও মাঝে জুলাই অভ্যুত্থানের কারণে সেই রেওয়াজে ঘটে ছন্দপতন। শুধু তাই নয়, শিক্ষাবর্ষ শেষ হওয়ার পরও পরীক্ষার জন্য 3 থেকে 4 মাস এবং পরীক্ষা শেষে ভর্তি কার্যক্রম মিলিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন থেকে নষ্ট হয়ে যায় প্রায় 1 বছর। শিক্ষার্থীর মূল্যবান সময় অপচয় কমাতে চলতি বছর ডিসেম্বরেই 2027 সালের এসএসসি পরীক্ষা নিতে চান শিক্ষামন্ত্রী। পাশাপাশি এগিয়ে আনতে চান এইচএসসি পরীক্ষাও। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানান তিনি। ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, পরীক্ষার মাস, এর মধ্যেই আমরা আমাদের সিলেবাস শেষ করা, এটা আমরা আমাদের টার্গেট রয়েছে। টার্গেট করছি 2 বছরের লেখাপড়া 2 বছর শেষ হতে হবে এবং এখানে কোনো সেশন যাতে না হয়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা বিষয়ে ওই সভার বিভিন্ন সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে বদলি সংক্রান্ত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। একটা বদলি নীতিমালা করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসিতে মাধ্যমে এক জেলার শিক্ষক আরেক জেলায় নিয়োগ পাচ্ছে, তাদের সফটওয়্যার এমনভাবে ডেভেলপ করা হবে, তাদের সুযোগ থাকবে তাদের নিজ জেলায় যাওয়ার। তারপরে হেডমাস্টার সাহেব যারা রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। এদিকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও পরিমার্জনে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে অধিকাংশই পরিবর্তন করা হবে এবং বাকিটা 2028 সালের মধ্যেই শেষ হবে। আগামী 27 অনেকগুলো কারিকুলাম চেঞ্জ করতে পারবো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে পরিচয়পত্র। এদিকে উত্তর সিটির হকারদের জন্য 6টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান। নগরীর সমস্যা সমাধানে সরকার আন্তরিক বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
সরকার গঠনের পর থেকে রাজধানীবাসীর নাগরিক দুর্ভোগ কমাতে তৎপর বিএনপি। এবার স্থানীয় সরকার বিভাগ, 2টি সিটির প্রশাসক, রাজুক ও ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকের পর জানানো হয়, উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে পরিচয়পত্র। এদিকে রাজধানীর একটি হোটেলে 5 নাগরিক সমস্যা সমাধান বিষয়ক অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, যানজট নিরসনে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। আর ঢাকা উত্তরের প্রশাসক জানান, হকারদের পুনর্বাসনে নির্ধারণ করা হয়েছে 6টি খোলা মাঠ। যানজট নিরসনে আমরা অনেক কিছু করতেছি, তার পাশাপাশি রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলো তুমি উদ্ধার করে। পার্কিংটাকে যদি আমরা সত্যিকার অর্থে উদ্ধার করতে পারি, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। ফুটপাত জনগণের সেবা এবং জনগণের হাঁটার জন্য, চলাফেরার জন্য ব্যবহার করবে। জনগণ তাদের হোল্ডিং ট্যাক্স দেয়, তাদের এটা অধিকার এবং তারা এটা করবে। আমরা তাদেরকে সহযোগিতা করব। অনেক উচ্ছেদ কিন্তু করেছি। উচ্ছেদ ভাষাটা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আলটিমেটলি উচ্ছেদই। এদিকে কলাবাগান এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখল ঠেকাতে শিগগিরই শুরু হবে যৌথ অভিযান। অবৈধ কোনো স্থাপনা তাদের থাকে, সেগুলো নিজ দায়িত্বে তারা সরিয়ে নেবে। আর নিজ দায়িত্বে সরিয়ে না নিলে সেগুলো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করব। এরপরে যদি তারা না শুনে, তাহলে তাদের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। একই অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বজ্র ব্যবস্থাপনা, উন্নয়ন, রাস্তা সংস্কারে বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার বেশি মনোযোগী। যে কোনো সময়ের চেয়ে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বলেন, উন্নয়ন বলেন, তারপর মশক নিধন, স্ট্রিট লাইট, রাস্তা সংস্কার, এসব ক্ষেত্রে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মনোযোগী নিয়ে কাজ করছে। তাদের এই অগ্রযাত্রা অথবা এই দায়িত্ব পরায়ণতা অব্যাহত থাকুক। বাসযোগ্য নগর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। তবে রাজস্ব বাড়াতে অনানুষ্ঠানিক খাতকে করের জালে আনতে চায় এনবিআর। এজন্য নতুনদের ন্যূনতম কর 5,000-এর পরিবর্তে 1,000 টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি। প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। ফুটপাতের দোকানদার, হকার কিংবা ছোট মুদি দোকান, বাসাবাড়িতে তৈরি হস্তশিল্প থেকে অনলাইন শপসহ অনানুষ্ঠানিক খাত থেকেই মোট দেশজ উৎপাদনে যোগ হয় 40 থেকে 50%। কিন্তু এসব খাতের বেশিরভাগই নগদ লেনদেন হওয়ায় রাজস্ব পাচ্ছে না সরকার। অটোমেটেড সিস্টেম থেকে এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান জানান, অনানুষ্ঠানিক খাতকে করের জালে ফেলতে নতুন করদাতাদের ন্যূনতম কর 1,000 টাকা করার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, 2026-27 অর্থ বছরের বাজেটে উত্তরাধিকার কর আরোপ করার পরিকল্পনা নেই সরকারের। টিন নিয়ে যারা রিটার্ন দিচ্ছে না, তাদের উপর নজরদারি বাড়ানো হবে। যারা কোনো না কোনো কারণে টিআই নিয়েছেন কিন্তু রিটার্ন দিচ্ছেন না, তারা এখন নজরদারিতে আসবে এবং তারা যত বেশি আমাদের নজরদারিতে আসবে, আমাদের কালেকশনটা বাড়বে। এবং আপনি যেটা বললেন যে আমরা হাই নেট ইনকাম যাদের আছে তাদেরকে যে ট্যাক্স বাড়িয়ে যে আমাদের গ্রোথ বাড়াতে চাই, সেই প্রবণতাটা কমে যাবে। নতুন বাজেটে ভ্যাট দেয়া প্রতিষ্ঠানের সংখ্যা 1.5 কোটিতে উন্নীত করার কথা ভাবছে সংস্থাটি। চলতি বছর 44 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছে বলেও জানান এনবিআর প্রধান। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন শুল্ক বৈশ্বিক ব্যয় সংকোচন নীতিতে এমনিতেই তৈরি পোশাকের ক্রয়াদেশ কমিয়েছেন ক্রেতারা। এর মধ্যে জ্বালানি সংকট ও এনবিআর ব্যাংকের অসহযোগিতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে বলে দাবি বিকেএমইএর। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এভাবেই তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন সংগঠনটির নেতারা। দেশের ইতিহাসে রেকর্ড টানা 8 মাস ধরে নেতিবাচক রফতানি আয় নিয়ে চলতি অর্থ বছরের প্রথম 9 মাস পার করেছে দেশের তৈরি পোশাক শিল্প। এমন পরিস্থিতিতে মার্কিন শুল্কযুদ্ধ থেকে মধ্যপ্রাচ্য সংকট, বৈশ্বিক ব্যয় সংকোচন নীতিতে চলা বিশ্ববাজারে তৈরি পোশাকের ক্রয়াদেশ কমছে বলে জানিয়েছে নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমএ। ইন্টারন্যাশনালি নানা রকমের
এই সমস্ত সংকটের কারণে বায়াররা শঙ্কিত যে এই অবস্থায় বাংলাদেশে অর্ডার প্লেস করলে টাইমলি শিপমেন্ট হবে কিনা, এই কারণে বায়াররা আবার অর্ডার প্লেসিংটাও স্লো করে দিয়েছে। যেখানে যে পরিমাণ হওয়ার কথা সেখানে অর্ধেকে নেমে আসছে অর্ডার প্লেসিং। তৈরি পোশাক শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি মেশিনপত্রের প্রদর্শনী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, চলমান সংকটকে আরও কঠিন করে তুলেছে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত না হওয়া আর এনবিআর ও ব্যাংকের অসহযোগিতা। ব্যাংকের অসহযোগিতার কারণে বহু প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আরও বন্ধ হওয়ার উপক্রম। তারপরে নানা রকম জটিলতা রয়েছে, কাস্টমসের নানা রকমের জটিলতা। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকটটা তো এটা সবচেয়ে বড় সংকট আমাদের আছে। এ সময় প্রতিযোগিতা সক্ষমতা টিকে থাকতে সার্কুলার ইকোনমিকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্যোক্তাদের পরামর্শ দেওয়া হয়। ফ্যাশন খুব বেশি ফাস্ট ফ্যাশনের দিকে মুভ করতেছে, রিসাইকেল আইটেম আসতেছে, সার্কুলারিটি এখন একটা ইম্পর্টেন্ট পার্ট, ফলে রিইউজ এগুলো খুব এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ফলে এই সময় নতুন প্রযুক্তির কোনো বিকল্প নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বিটিকেজি মেলায় প্রায় 30 দেশের 1000-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে তুলে ধরবে বিশ্বের সর্বাধুনিক মেশিন প্রযুক্তি। আমরা আহ্বান করব এই মেলার মাধ্যমে যে টেকনোলজিগুলি যদি আমরা মানুষকে দেখাতে পারি, তাহলে এখান থেকে হয়তো কোনো মানুষ নতুন করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারে। দিনব্যাপী মেলা শুরু হবে আগামী বুধবার। অর্থমন্ত্রী মহোদয়, ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের মানুষের জন্য সব চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণীজ আমিষ রফতানি করা সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর বিএআরসি মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এর আগে সকালে কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে সাধারণ মানুষের মাঝে দুধ ও ডিম বিতরণ করেন প্রতিমন্ত্রী। অংশ নেন র্যালিতে। বাংলাদেশের অর্থনীতিকে যদি মজবুত করতে হয়, অবশ্যই এই সেক্টরকে গুরুত্ব দিতে হবে এবং খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয়, মানুষকে যদি পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হয়, এর তো বিকল্প নাই। দেশের সমস্ত চাহিদা মিট আপ করে আমরা বিদেশে রপ্তানি করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সময় সংবাদে আরও থাকছে, ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন প্রতিনিধিও, আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েক দেশে ফ্লাইট চালু। তীব্র দাবদাহের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে দেখা গেছে বৃষ্টি। এতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে, তবে এখনও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। এসব জেলায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ, তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে কাল থেকে কমবে তাপমাত্রা। বাইরে প্রখর রোদ আর ঘরে প্রচণ্ড গরম, কোথাও যেন স্বস্তি নেই। কয়েকদিন ধরে খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দুপুর হতে স্থবির হয়ে পড়েছে কর্মচাঞ্চল্য। প্রচুর গরম, গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছেন। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, যেমন অনেক অসুখ বিসুখ দেখা দিচ্ছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতে যায়, কারেন্ট থাকে না। গরমে মানুষ থাকতে পারে না, ছেলেপেলে ঘুমাইতে পারে না। তাপমাত্রার পারদ উঠেছে উত্তরের জেলাগুলোতেও। সারাদিন সূর্যের গনগনে তাপে রাতে গিয়ে খুব একটা কমছে না। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং এর হাঁসফাঁস অবস্থা মানুষের। একদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70% শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলা প্রচন্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে। ফেনীতে তীব্র গরমে বেড়েছে ঠান্ডা পানীয়র চাহিদা। পথচারীদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচণ্ড তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝোড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে প্রকৃতিতে নেমে আসে শীতলতা। কালবৈশাখীর পর বৃষ্টির দেখা পেয়েছেন হবিগঞ্জবাসীও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি।
এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাজধানীর মিরপুরের পানি এখন শুধু প্রয়োজন নয়, একটি সংগ্রামের নাম। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র হয়েছে সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ট্রাম যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি বাবদ? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? আর এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা, প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে। সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন, চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেটার নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপিওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। It's all about stainless style. আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনায় আশার আলো। এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। শনিবার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জারেদ কুশনার। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। এদিকে সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েকটি দেশের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানোর জন্য পুরো প্রস্তুত থাকলেও অবরোধের জেরে রাজি হয়নি ইরান। তবে সব জল্পনা কল্পনা শেষে শনিবার শান্তি আলোচনার জন্য পাকিস্তান পৌঁছেছে তেহরানের প্রতিনিধি দল। এরই মধ্যে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ প্রতিনিধি দলের সদস্যরা। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থাকবেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার। এই সফরে প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে প্রয়োজনে তাকে সেখানে পাঠানো হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান নতুন প্রস্তাব দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান ওয়াশিংটন সরাসরি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে হুরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার হুরমুজে 2টি ট্যাঙ্কার জব্দ করার দাবি করে ছবি প্রকাশ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC, যেগুলো অনুমতি ছাড়া হুরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা। অন্যদিকে অবরোধ ভেঙে ইরানের বন্দরের দিকে যাওয়ার সময় দেশটির পতাকাবাহী জাহাজ জব্দের দাবি করেছে মার্কিন বাহিনী। নাসরিন রুমি, সময় সংবাদ। রুমমেটের হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের PhD প্রোগ্রামের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আরেক বাংলাদেশি PhD শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন বলে জানিয়েছে তার ভাই। 10 দিন আগে ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন তারা। এরই মধ্যে হত্যায় জড়িত সন্দেহে জামিলের রুমমেট হিসাম আবু ঘরবেকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 26 বছরের হিশাম আবুঘের বেকে গ্রেফতার করে হিলসবরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো খোঁজ মেলেনি। তবে ফেসবুক পোস্টে তার ভাই দাবি করেছেন নাহিদা বৃষ্টিও মারা গেছেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডির শিক্ষার্থী, আর নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পাঁয়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন শঙ্কা অ্যাডেনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিফ, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।